হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6 এর হিস্ট্রির চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ এই অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অধ্যায়টা শুরু করে দিয়েছিলাম এবং কিছুটা অংশ পড়িয়েও দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। আমি পড়ানোর শেষে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী আসতে পারে সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে পেজ 56-এ আমি এই পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি পেজ 57-এ এখান থেকে শুরু করব। বৈদিক যুগের সমাজ এবং ধর্ম। এর আগের ভিডিওতে আমি বৈদিক যুগের অর্থনীতি ও সমাজ আলোচনা করে দিয়েছি। এরপর বৈদিক যুগের সমাজ এবং ধর্ম কীরকম ছিল দেখো। বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না, কিন্তু দেবদেবীর মূর্তির কল্পনা করা হতো মানুষের মতন। কোনো মন্দিরের উল্লেখ নেই। বৈদিক সাহিত্যে ধর্মচর্চা মূলত ছিল আচার অনুষ্ঠান নির্ভর এবং যজ্ঞ কেন্দ্রিক। যজ্ঞে গরু, ঘোড়া ইত্যাদি পশু বলি দেওয়া হতো। ঋগ্বেদের দেবতাদের মধ্যে ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, অশ্বিনীদয়, সোম প্রমুখ উল্লেখযোগ্য। উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী প্রভৃতি ছিলেন উল্লেখযোগ্য দেবী। যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা। সূর্য দেবতার সবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে রুদ্র ও বিষ্ণু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। যজ্ঞ ও আচার অনুষ্ঠান অনেক গুণ বেড়ে যায়। যজ্ঞে অনেক পশু হত্যা করা হতো। যজ্ঞে দান করা হতো পশু, সোনা, জমি। পুরোহিত ও ব্রাহ্মণরা এভাবে শক্তিশালী হয়ে উঠতে থাকে ধর্মীয় আচার নিয়মের জন্য। বৈদিক ধর্ম ধীরে ধীরে ব্রাহ্মণ ধর্মের রূপ নিতে লাগলো, তবে উপনিষদে নিরাকার এক ঈশ্বরের ভাবনা পাওয়া যায়। তাহলে বৈদিক যুগে কোনো মূর্তি পূজার প্রচলন ছিল না, কিন্তু দেবদেবীর মূর্তি কল্পনা করা হতো। মানুষের মতনই দেবদেবীর মূর্তিকে কল্পনা করা হতো। তাহলে কোনো মন্দিরের উল্লেখ নেই এই বৈদিক সাহিত্যে। আর ধর্মচর্চা ছিল মূলত আচার অনুষ্ঠান নির্ভর আর যজ্ঞ কেন্দ্রে, এবং এই যজ্ঞে গরু, ঘোড়া ইত্যাদি পশু বলি দেওয়া হতো। ঋগ্বেদের দেবতাদের মধ্যে কী কী ছিল দেখো। ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, অশ্বিনীদয়, সোম প্রমুখ। আর উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী এগুলো ছিলেন উল্লেখযোগ্য দেবী। তাহলে দেবতাদের মধ্যে কারা ছিল আর দেবীদের মধ্যে কারা ছিল, এই নামগুলো তোমরা মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। যুদ্ধের ও বৃষ্টির দেবতা কে ছিলেন? ইন্দ্র। তিনি ছিলেন ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা। আর সূর্য দেবতা সবিত্রের উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হতো। আর পরবর্তী বৈদিক যুগে রুদ্র আর বিষ্ণু গুরুত্বপূর্ণ দেবতা। আর যজ্ঞ আচার অনুষ্ঠান তখন সেই সময় অনেক গুণ বেড়ে যায়। আর অনেক পশু হত্যাও করা হতো সেই সময়। আর এই সময় যজ্ঞে দান করা হতো পশু, সোনা আর জমি। পুরোহিত আর ব্রাহ্মণরা এইভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে থাকে এই আচার অনুষ্ঠানের মাধ্যমে। বিভিন্ন ধর্মীয় আচার নিয়মের মাধ্যমে তারা শক্তিশালী হয়ে উঠতে থাকে। বৈদিক ধর্ম ধীরে ধীরে ব্রাহ্মণ ধর্মের রূপ নিতে লাগে, আর উপনিষদে নিরাকার এক ঈশ্বরের ভাবনা পাওয়া যায়। এরপর চলে আসলো বৈদিক যুগের শিক্ষা। বৈদিক যুগের শিক্ষা কেমন ছিল দেখো। বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। তাহলে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? গুরু। আর মৌখিকভাবেই শিক্ষা চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করতো, মনে রাখতো। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগে কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পায়নি। তাহলে সেই সময় শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষা চর্চা কীরকমভাবে হতো? মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো। আর গুরু, শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। তিনি মুখে মুখে যে অংশটা পড়তেন সেটা মানে বুঝিয়ে দিতেন, আর ছাত্ররা পুরোটা শুনে সেটা আবৃত্তির মতো বলতো এবং সেটা মনে রাখতো। আর মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণ যাতে হয়, ঠিকঠাক উচ্চারণ না করলে মুখস্থ করাটাও ঠিক মতো হবে না, আর মনেও রাখা অসম্ভব হবে। তাই উচ্চারণের উপর জোর দেওয়া হতো। আর বৈদিক যুগে আর কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পায়নি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপরে। তাহলে বৈদিক যুগে শিক্ষার সঙ্গে সঙ্গে উপনয়ন মানে হচ্ছে পৈতে, যারা ব্রাহ্মণ তখনকার দিনে এখনও হয়, সেটা উপনয়ন এখনও হয়।
তখনও হতো। উপনয়নের একটা সম্পর্ক দেখা যায়। ছাত্ররা শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আসতো এবং তাদের মধ্যে যে উপযুক্ত মনে হবে তাদেরকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। কিন্তু এখনকার দিনে যারা ব্রাহ্মণ তাদেরই উপনয়ন হয়। আর মেয়েদের মধ্যেও উপনয়নের এই রীতি দেখা যায় বা এই চল দেখা যায়। গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করতো আর পড়াশোনার পাশাপাশি তারা অন্যান্য কাজও করতো। আর ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। তার মানে গুরুর গৃহে থেকেই তারা শিক্ষা লাভ করতো। এরপর চলে আসো পেজ 59-এ। বেদ পাঠ করানোর মধ্য দিয়ে শিক্ষাদান করা হতো, তার সঙ্গে গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো। হাতে কলমে অনেক কিছু শিখতে হতো, ছাত্রদের নিজেকে রক্ষা করা ও অস্ত্র চালানো শিখতে হতো। এমনকি ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা গ্রহণ করত। যেমন মহাভারত থেকে দ্রোণাচার্য, কৃপ, পরশুরামের কথা জানা যায়। ছাত্ররা চিকিৎসা করা শিখত, মেয়েরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ ও গানের চর্চা করত। তাহলে বেদ পাঠ করানোর মধ্যে দিয়ে শিক্ষাদান করা হতো, তার সঙ্গে গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। সেই সময় মুখে মুখে শিক্ষাদান হতো, কিন্তু হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। আর ছাত্ররা নিজেদের রক্ষা করা, অস্ত্র চালানো এগুলো শিখতে হতো এবং ব্রাহ্মণরা অস্ত্র শিক্ষা গ্রহণ করতো। এবং মহাভারত থেকে দ্রোণাচার্যের কৃপ, পরশুরাম এই সমস্ত মানুষের কথা জানা যায়। আর ছাত্ররা চিকিৎসা করতে শিখতো এবং মেয়েরাও বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে নাচ গানেরও চর্চা করতো। সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো, অনেকে আবার জীবনভরই ছাত্র থাকতো। এমনিতেই 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তার থেকে স্নাতক কথাটা এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে ছাত্ররা সাধ্যমতো গুরুদক্ষিণা দিত। গুরুদক্ষিণা হিসেবে গুরুদান করার কথাও জানা যায়। তাহলে কত বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো? 12 বছর ধরে। আর অনেকে আবার সারা জীবনেই ছাত্র থাকতো এবং 12 বছরের পড়াশোনা শেষ হলে একটা সমাবর্তন অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। যেহেতু পড়াশোনা শেষে একটা স্নানের প্রথা ছিল, স্নান করার প্রথা ছিল, তাই জন্য এই স্নাতক কথাটা এসেছে। আর গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে ছাত্ররা সাধ্যমতো গুরুদক্ষিণা দিত এবং গুরুদক্ষিণা হিসেবে গরুদান করার কথা জানা যায়। এখানে টুকরো কথায় দেখো বৈদিক যুগের পড়াশোনা, বৈদিক পড়াশোনা ও বিজ্ঞান চর্চা। বৈদিক শিক্ষায় গণিতের চর্চা হতো, যজ্ঞবেদী বানানোর জন্য জ্যামিতির জ্ঞান প্রয়োজন হতো, যজ্ঞবেদীর ইট পোড়ানো হতো। ঠিকমতো ইট বানানো ও পোড়ানোর দায়িত্ব পড়তো ইটের কারিগরদের ওপর। আর যজ্ঞবেদী বানাতো মিস্ত্রি আর স্থপতিরা। ফলে স্থপতিদের হাতেই বৈদিক গণিত চর্চা শুরু হয়েছিল। যজ্ঞের বেদী তৈরিতে শ্রমিক, ছুতর, গণিতবিদদের দরকার হতো। তবে ঋগ্বেদে ইটের কথা নেই, সে কথা প্রথম পাওয়া যায় যজুর্বেদে। যজ্ঞের বেদী তৈরি করার জন্য বিভিন্ন রকম যন্ত্রের ব্যবহার হতো। যজ্ঞ করার জন্য গ্রহ, নক্ষত্র ও কাল ঋতুর সঠিক ধারণা দরকার ছিল। সেই চর্চা থেকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জানা বোঝা শুরু হয়। অথর্ববেদের একটা অংশ চিকিৎসাবিদ্যা বিষয়েও আলোচনা দেখা যায়। তাহলে বৈদিক যুগের পড়াশোনা এবং বিজ্ঞান চর্চা কেমন ছিল দেখো। বৈদিক যুগের শিক্ষায় গণিতের চর্চা হতো আর যজ্ঞবেদী বানানোর জন্য জ্যামিতির প্রয়োজন হতো এবং ইট পোড়ানো হতো। যজ্ঞবেদীর ইট পোড়ানো হতো আর এর জন্য দরকার হতো কারিগরদের। আর যজ্ঞবেদী বানাতো মিস্ত্রি আর স্থপতিরা। এর ফলে স্থপতিদের হাতেই এই গণিত চর্চা প্রথম শুরু হয়েছিল। আর যজ্ঞের বেদী তৈরিতে শ্রমিক, ছুতর, গণিতবিদদের দরকার হতো। তবে ঋগ্বেদে ইটের কথা নেই এবং সে কথা প্রথম পাওয়া যায় যজুর্বেদে। আর যজ্ঞর বেদী তৈরিতে বিভিন্ন রকম যন্ত্রেরও ব্যবহার করা হতো। তখন গ্রহ, নক্ষত্র, কাল, ঋতুর সঠিক ধারণা এইগুলো মেনে তারপর এই যজ্ঞর বেদী তৈরি করা হতো। যজ্ঞ করার জন্য এই সমস্ত দরকার হতো। আর সেই চর্চা থেকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জানা বোঝা শুরু হয়। অথর্ববেদে আর একটা অংশে চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা দেখা যায়। এখানে টুকরো কথায় আছে, এই গল্পটা তোমরা পড়ে নেবে। এরপর চলে আসো 61 পেজে। বৈদিক যুগের অন্যান্য সমাজ। বৈদিক যুগে অন্যান্য সমাজ কেমন ছিল দেখো। পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েনি। সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে এই বৈদিক বসতি ছিল। তাহলে বৈদিক যুগের সমাজ কতদূর বিস্তৃত ছিল? সিন্ধু নদীর, তাহলে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে কিন্তু এই বৈদিক সভ্যতা ছিল না। সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলেই এই বৈদিক সমাজ ছিল বা বৈদিক যুগের বসতি ছিল।
পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণাংশে বৈদিক সভ্যতা ছিল না। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে ওই সময় অন্যরকম সংস্কৃতির খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সংস্কৃতিগুলিতে মানুষ পাথর ও তামার অস্ত্রশস্ত্র ব্যবহার করত। কালো ও লাল রঙের মাটির পাত্র তারা ব্যবহার করত। মাটি তৈরি ভাঙা বাড়িঘরও খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পশ্চিমবঙ্গে মহিষদলে তেমন একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে। সেখানে গ্রামীণ কৃষি সমাজ ছিল বলে জানা যায়। তারা মৃতদেহকে সমাধি দিত। এমনই একটি সমাজের খোঁজ পাওয়া গেছে মহারাষ্ট্রের ইনামগাঁওতে। তাহলে সেই সময় সিন্ধু আর গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক বসতি ছিল, আর পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণাংশে বৈদিক সভ্যতা ছিল না। আবার উপমহাদেশের অন্যান্য অঞ্চলে এই সময় অন্যরকম সংস্কৃতিরও খোঁজ পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা, এবং সেই সময় সেই সংস্কৃতিগুলিতে মানুষ পাথর আর তামার অস্ত্রশস্ত্র ব্যবহার করত। আর কালো লাল রঙের মাটির পাত্র তারা ব্যবহার করত, এবং মাটি তৈরি ভাঙা বাড়িঘরও খুঁজে পাওয়া গেছে বা প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন। এবং সেই পশ্চিমবঙ্গের মহিষদলে সেরকমই একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গিয়েছিল, এবং সেখানে গ্রামীণ কৃষি সমাজ ছিল বলে জানা যায়। আর তারা মৃতদেহকে সমাধি দিত, এবং এইরকম এমন একটি সমাজের খোঁজ পাওয়া গেছে মহারাষ্ট্রের ইনামগাঁওতে। এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে। এরপর দেখো মেঘোলিথ। মেঘোলিথ কি? মেঘোলিথ হলো বড় পাথরের সমাধি। এইটা তোমরা আন্ডারলাইন করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তাহলে মেঘোলিথ কি? মেঘোলিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। বড় পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলো নানা রকম ফের দেখতে পাওয়া যায়। কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর, আবার কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, কোথাও অনেকগুলো পাথর ঢাকা দেওয়া রয়েছে একটা বড় পাথর দিয়ে, কোথাও বা পাহাড় কেটে বানানো গুহার ভেতর সমাধি। এইসব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। কাশ্মীরের বুরজা হোম, রাজস্থানের ভরতপুর, ইনামগাঁও বিখ্যাত মেঘোলিথ কেন্দ্র। তাহলে এইগুলো আন্ডারলাইন করে নেবে, কোথায় কোথায় মেঘোলিথ কেন্দ্র রয়েছে। কাশ্মীরের বুরজা হোম, রাজস্থানের ভরতপুর আর ইনামগাঁওয়ে এই বিখ্যাত মেঘোলিথ কেন্দ্রগুলো রয়েছে। তবে এই বড় পাথরের সমাধিগুলো বেশি পাওয়া যায় দক্ষিণ ভারতে। এইসব জায়গায় কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়ামাটি তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। তাছাড়া লোহা, সোনা, রূপো, ব্রোঞ্জ জিনিসও রয়েছে। ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। ব্যবহার করা জিনিসের তফাৎ থেকে বোঝা যায় ওইসব সমাজে ধনী দরিদ্র ভাগ ছিল। জানা যায় যে কোনো কোনো জায়গায় একসঙ্গে একটি পরিবারের সমাধি দেওয়া হতো। তাহলে এই মেঘোলিথ হচ্ছে একটা পাথরের সমাধি। তাহলে তখনকার দিনে সমাধি দেওয়া হতো, এরকম খোঁজও পাওয়া গেছে। আর প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক একটা খুঁজে পাওয়া যায়। আর বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীরা বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। আর বড় পাথর দিয়ে চিহ্নিত সমাধিগুলোর মধ্যে আবার বিভিন্ন রকমের হতো। কোথাও মানে এক এক সময় এক একটা পাথরের শেপ থাকতো। কোথাও একটা বড় পাথর, আকাশের দিকে তাকিয়ে থাকা একটি বড় পাথর, আবার কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর, আবার কোথাও অনেকগুলো পাথর ঢাকা দেওয়া রয়েছে একটি বড় পাথর দিয়ে। এই ধরনের বিভিন্ন রকমের শেপে এই পাথরগুলো রাখা হতো। আবার কোথাও পাহাড় কেটে বানানো গুহার ভেতর সমাধি ছিল। এইসব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল, তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। কোথায় কোথায় পাওয়া গেছে কেন্দ্রগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। কাশ্মীরের বুরজা হোম, রাজস্থানের ভরতপুর, ইনামগাঁও, এই সমস্ত জায়গায় মেঘোলিথ কেন্দ্র রয়েছে। আর এই বড় পাথরের সমাধিগুলো বেশি পাওয়া যেত কোথায়? দক্ষিণ ভারতে। আর এইসব জায়গায় কালো বা লাল মাটির বাসন, পাথর, পোড়ামাটির তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। আর লোহা, সোনা, রূপো, ব্রোঞ্জ জিনিসও রয়েছে। ঘোড়া, অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। আর ব্যবহার করা জিনিস, মানে তারা যে জিনিস ব্যবহার করতো সেটার যে পার্থক্য, এইসব পার্থক্য থেকে বোঝা যেত যে এই সমাজে ধনী দরিদ্র ভাগ ছিল। আর জানা যায় যে কোথাও কোনো জায়গায় একসঙ্গে একটি পরিবারের সমাধি দেওয়া হতো, মানে একই পরিবারে কেউ মারা গেলে পরপর সেখানেই সেই পরিবারের সমাধি দেওয়া হতো। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। আমি তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো কী কী প্রশ্ন আসতে পারে, আমি যতটুকু বুঝলাম তার মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে দেখো। তাহলে এখান থেকে মেঘোলিথ যেটা পড়ালাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে মেঘোলিথ কি? ভারতে কী ধরনের পাথরের সমাধি দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনামগাঁও কি? এটি বিখ্যাত কেন? তাহলে ইনামগাঁও কি বিখ্যাত কেন এটা আমরা পড়লাম। ইনামগাঁওতে তোমার সমাধি দেখতে পাওয়া গেছে। এটা একটা মেঘোলিথ কেন্দ্র, মহারাষ্ট্রের পুনে জেলায় এখানে মেঘোলিথ দেখতে পাওয়া গেছে।
তারপরে দেখো আমি পড়িয়েছিলাম স্নাতক কি, স্নাতক বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক যুগে শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে মনে হয়। তারপর বৈদিক যুগে কীভাবে শিক্ষা দেওয়া হতো, আমি যতটুকু পড়েছি তার মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি তোমাদের পরে লিখিয়ে দেবো। আগে আমি অনুসরণী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো, তারপরে আমি পেজ ওয়াইজ তোমাদের যা যা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে দেবো। আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।